নমস্কার। রহরা জ্যোতিষ শিক্ষাশ্রম এবং পণ্ডিত শ্রী অর্পণজির তরফ থেকে যে বিশেষ উদ্যোগ জ্যোতিষ শিক্ষাক্রমের, সেটা তো প্র্যাকটিক্যালি ক্লাস যারা অ্যাটেন্ড করেন তারা বোঝেন, কিন্তু স্টুডিও ফ্লোরে তার স্বাদটা আমরা টেলিভিশন আর কখনো ইউটিউবের মাধ্যমে সেই ছোঁয়াটা কিন্তু ঘরে বসেই পেয়ে যাই। অন্তত বুঝি যে অগাধ পাণ্ডিত্য না থাকলে এই পর্যায়ের একটা টিভি শো প্রেজেন্টেশনটা সম্ভব না। সেখানেও কিন্তু তিনিও কিন্তু বলেন এর পেছনেও আমার মুন্সিয়ানা যা কিছু, সেখানেও গ্রহ নক্ষত্রের খেলাটা কিন্তু কাজ করে যাচ্ছে। ইনফ্যাক্ট এই গ্রহ নক্ষত্রের খেলা থেকে কেউই তো বাদ নন, সেটা সাধারণ থেকে অসাধারণ সবাই। জানলে স্বীকার করতে হবে, না জানলে তর্ক করে যেতে হবে। জানার জায়গাটায় আমাদের প্রত্যেকটা ক্লাসে, এই অনুষ্ঠানে ক্লাসে বেরিয়ে আসে, খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি। অনেক শিক্ষার্থী যারা আছেন তারা শেখার জায়গায় পৌঁছে যান। আজকে ধরুন সাধারণ থেকে অসাধারণ কেউই তো এর বাইরে নন। এক এক মনীষী যারা আছেন তারাও তো নন এর বাইরে। তাদের বিশ্লেষণগুলো পর্যায়ক্রমে যদি সেই জ্যোতিষিক আঙ্গিকে সামনে উপস্থাপিত হয় তাহলে বোঝা যাবে। আমাদের প্রাণের প্রিয়, প্রাণের আবেগ যাকে কেন্দ্র করে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, কোনো নতুনভাবে তাকে চেনানোর প্রয়াস নয়, কিন্তু ক্ষুদ্র প্রচেষ্টা যেটা থাকবে, তার জীবনেও সেই জ্যোতিষ আঙ্গিকের বিচারে বেরিয়ে আসবে বিভিন্ন চড়াই উতরাই। বিশ্বজোড়া যার খ্যাতি, তিনিও একসময় হতাশার অন্ধকারে তলিয়ে গেছেন। চরম সুখের জায়গায়, প্রাচুর্যের জায়গায় যিনি থাকেন বা তার সামর্থ্যের জায়গায় বংশগত জমিদার, তাকেও চরম অশান্তির জায়গায় পৌঁছে যেতে হয়েছে। শোকের বাতাবরণ তাকে গ্রাস করেছে, অকাল প্রয়াণের মতো ছায়া তাকে হতাশার অন্ধকারে নিয়ে গেছে। আবার তারই সাথে বিশ্বজোড়া সম্মান প্রাপ্তি ঘটেছে। আবার তারই মাঝে বিশেষ স্বীকৃতি, সেটাকে তিনি দেশপ্রেমের আধারে সরিয়ে দিয়েছেন, পরিত্যাগ করেছেন। সমস্ত কিছু কিভাবে সংগঠিত হয়েছে তার জীবনক্রম দিয়ে আমরা ইতিহাসের মধ্যে সেটা পাই। সেই ইতিহাসটা কিভাবে জন্মছকের মাধ্যমে উঠে আসে, সেটা একজন প্রকৃত শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের মাধ্যমেই সেই বিশ্লেষণটা সম্ভব। আর সেক্ষেত্রে আমরা আস্থা রাখি পূর্ণমাত্রায় পণ্ডিতজির প্রতি, পণ্ডিত শ্রী অর্পণজির প্রতি। খুব ইন্টারেস্টিং এবং খুব দামি একটা পর্ব হতে চলেছে। আসুন সময় অপচয় না করে সরাসরি সেই দিকে মনোনিবেশ করি। আজকের বিশেষ এপিসোডে রাশিচক্রর মূল্যায়ন নিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, গ্রহ নক্ষত্রের প্রভাব, জ্যোতিষ আঙ্গিকে বিশ্লেষণ করছেন আমাদের প্রিয় শ্রদ্ধার পণ্ডিত শ্রী অর্পণজি। স্বাগত তাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিচক্র বিশ্লেষণ মানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির বাইরে আমরা কেউ নই, এই বার্তাটাই পৌঁছাতে চাই। এবং গতানুগতিক জ্যোতিষ বিচার যে সকল জ্যোতিষীরা করেন তারা একটু মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই অনুষ্ঠান শিক্ষা ছাড়া সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিচক্রটার দিকে একটু তাকাই আমরা। লগ্নে চন্দ্র, মীন রাশি, মীন লগ্ন, বৈশাখ মাসে জন্ম, দ্বিতীয় রবি বুধ শুক্র। তাহলে 1 2 3 4, চতুর্থে মঙ্গল কেতু, মজাটা দেখুন। পঞ্চমে তুঙ্গস্থ বৃহস্পতি, ষষ্ঠে শনি, আর দশমে রাহু। তাহলে একটা ছোট্ট জায়গায় আসি, 4th হাউস থেকে বিদ্যার বিচার। তাহলে চতুর্থে মঙ্গল কেতুযুক্ত, রাহু দৃষ্ট হয়ে অঙ্গার যোগ হয়েছে। তাহলে স্বাভাবিক জ্যোতিষ যারা, তারা ধারণা করবে চতুর্থে মঙ্গল কেতু থাকলে আপনার বোধহয় বিদ্যা হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু তাই হয়েছিল। একদম নার্সারি লেভেলে যে এডুকেশনটা বিদ্যালয়ে গিয়ে করতে হয় সেটা কিন্তু করেননি। গ্রহ কিন্তু স্কুলে যেতে দেননি, সেই অর্থে স্কুল ছুট তিনি। তাহলে চতুর্থে মঙ্গল কেতুর এফেক্টটা উনি পেয়েছেন। আবার দেখুন, পঞ্চমপতি লগ্নে গেছে চন্দ্র,
আবার লগ্নপতি পঞ্চমে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করেছে, এটাকে বলে ক্ষেত্র বিনিময় যোগ। পঞ্চম প্রতিভা, পঞ্চমপতি লগ্নে গেছে, তাহলে চন্দ্র হচ্ছে সাহিত্য ভাবনার কারক। এই যে একজন মহাপুরুষ, তাকে আমরা গুরুদেব বলি, জীবনে কোনোদিনও গাছ থেকে ফুল ছিঁড়ে শ্রী ভগবানের চরণে দেননি, কলম দিয়ে পুজো করে গেলেন। সেই পুজোর প্রসাদ আমরা প্রতি মুহূর্তে এখনো পর্যন্ত সমগ্র সমাজ, সারা বিশ্বব্যাপী মানুষ তার ওই লিঙ্গুইস্টিক ফিল, সেটা গান, কবিতা, উপন্যাস, সমস্ত কিছু রস আস্বাদন করছে। তাহলে পঞ্চমপতি লগ্নে গেলে প্রতিভাবান হয়, সেই আমার সূত্র, মানে জ্যোতিষের সূত্র। কোন পতি কেন্দ্রে গেছে, মহান হয়েছেন। আর লগ্নাধিপতি পঞ্চমে তুঙ্গস্থ বৃহস্পতি, তাহলে দেখুন কি অসাধারণ যোগ এই যোগটা। তার জন্য তিনি এই বিশ্ববিখ্যাত হয়েছেন, এবং তার লেখা মাপ মুখ দিয়ে কোনোদিন বলা যাবে না, এতটাই তার গভীরতা। এখানে দুটো জ্যোতিষের পয়েন্ট আলোচনা করি, সুন্দর করে আজকে বুঝিয়ে দিই। আপনাদের মধ্যে যারা জ্যোতিষ পছন্দ করেন না, জ্যোতিষটা ধোঁকা, ভণ্ডামি, বা এর মধ্যে কিছু নেই, জ্যোতিষে বিশ্বাসী নই আমি, কর্মে বিশ্বাসী, এইসব পুরুষ আকার রাখা কথা কিন্তু অনেকেই বলে বেড়ান। আচ্ছা, যারা জ্যোতিষ ক্লাস ফলো করেন বা একটু প্রাইমারি কলেজ স্ট্রিটের বই পড়েন, তারা জানেন যে 1, 2, 3, 4 চতুর্থ ঘর থেকে মাঙ্গলিকের বিচার। তাহলে মাঙ্গলিকটা ফোর্থে মঙ্গল কেতু রাহু দৃষ্ট হয়েছে, হয়েছে তো তার স্ত্রী হানি হয়েছে। তাহলে স্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের আগে গত হয়েছেন, তাহলে মাঙ্গলিকটা কি মিলল কি মিলল না? মাঙ্গলিকের সূত্র লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, তার স্ত্রীর মাঙ্গলিক ছিল না, অর্থাৎ নন মাঙ্গলিক। তাই তিনি মাঙ্গলিক, তাকেও কিন্তু গ্রহ ছাড়েনি, তার স্ত্রী হানি হলো, সেটা তার থেকে আগেই হয়েছে। পরের ফেজে আসি, পঞ্চমে তুঙ্গস্থ বৃহস্পতি, তুঙ্গ ক্ষেত্রে 95% জ্যোতিষ এটাকে দেখে বলবে তার সন্তান ক্ষেত্র দারুণ, যেহেতু বৃহস্পতি রয়েছে। কিন্তু সূত্রটা অনেকেই জানেন না যে ভাবকারক গ্রহ, পুত্র ভাবকারক গ্রহকে বৃহস্পতি, সেই ভাবকারক গ্রহ ভাব স্থানে থাকলে ভাবের হানি করে। তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি লগ্নে পুত্র শোক পেলেন, তার পুত্র শোক ওই পঞ্চমে তুঙ্গস্থ বৃহস্পতি। যারা জ্যোতিষটা পড়াশোনা করতে চান, জানতে চান, তারা ভাববেন না যে 5th হাউস বা কোনো হাউসে শুভগ্রহ তুঙ্গ ক্ষেত্রে থাকলে আপনার সব সময় ভালো হবে, এরকম কথা কোথাও লেখা নেই। আপনার চরম খারাপ হতে পারে। একাদশস্থ বৃহস্পতি প্রত্যেকেই জানে, একটা কমন ওয়ার্ড, প্রচুর অর্থ আসে। আমি এখানে রাশিচক্র অ্যানালিসিস করে দেখাবো, একাদশে বৃহস্পতির দশায় তিনি ভিক্ষাবাদ দিয়ে সবটুকুই করেছেন। অতএব এত সোজা সাবজেক্ট নয় এটা, যে একেবারে যে কেউ 2, 3 পাস করে চ্যানেলে এসে বসে সমস্ত ব্যাখ্যা দিয়ে ফেলবে। ইউটিউবগুলো সার্চ করুন, সমস্ত জ্যোতিষদের মধ্যে কম্পিটিশন বসান, আপনি এই অ্যানালিসিস কোথাও পাবেন না। এটা শিক্ষামূলক অ্যানালিসিস। তাহলে 4th হাউসে মঙ্গল স্ত্রী হানি হয়েছে, তাহলে মাঙ্গলিকের সূত্র কি? লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে স্ত্রীর পতি বিয়োগ আর পতির স্ত্রী বিয়োগ অথবা অশান্তি। তাহলে বিয়োগ কথাটা কিন্তু সূত্রের সাথে মিলে গেল। আবার ভাবকারক গ্রহ ভাবস্থানে থাকলে ভাবের হানি হয়, পুত্র শোক তাকে গ্রহণ করতে হলো, তাকে বহনও করতে হলো। তার জন্য লেখাও রয়েছে, যারা পড়াশোনা করেছেন তারা খুব ভালো জানেন। তাহলে এই 5th হাউসের তুঙ্গস্থ বৃহস্পতি তাকে অসামান্য লেখার প্রতিভা দিল, কিন্তু পুত্র শোকও দিল। তাহলে অ্যাস্ট্রোলজি কি বলছে? একটা গ্রহের পজিটিভ পাওয়ার ভালোও করবে আবার খারাপও করতে পারে। যেমন 2nd হাউসে রাহু থাকলে বা মঙ্গল থাকলে যদি অশুভ অবস্থান হয়, পয়সাটা দেবে,
আবার মদও খুব খাওয়াবে কিন্তু, তাহলে পয়সাটাও দিচ্ছে মদও খাওয়াচ্ছে। এটা মাথায় রাখতে হবে যে একটা গ্রহের সবই পজিটিভ থাকে না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে থাকে। এইবার আসি রবীন্দ্রনাথ ঠাকুরের সেকেন্ড হাউসে শুক্র দেখুন, পঞ্চমপতি লগ্নে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, প্রচুর সাহিত্যিক পৃথিবীর বুকে জন্মেছেন, তা উনি সাহিত্যের সাথে সবসময় গানের ভাবনা কেন? এটা কি এসেছে এই ভাবনাটা আপনার, যে উনি তো অনেক কিছু লিখেছেন, শুধু গানের ওপর ভাবনাটা বেশি কেন? সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে খুব কাছে পাওয়া যায়। স্বামীজির কথা এটা, স্বামী বিবেকানন্দ বলেছে যে মহাপাতকী বহু পাপ কর্ম করার পরেও একমাত্র তার হৃদয়ে বিগলিত হতে পারে সঙ্গীত, তার অন্তরকে নাড়া দিয়ে দিতে পারে। দেখবেন সব সাধক, সব মহাপুরুষ যখনই সাধন ভজনে গেছে, তার সাথে একটা ডিভোশনাল প্লেয়িংস আছে, আর মানে সঙ্গীতের ব্যাপার আছে। কেন আছে এই ব্যাখ্যাও পরে যাব। তাহলে সঙ্গীতের কারগ্রহ শুক্র দেখুন সেকেন্ড হাউসে বসে আছে, চতুর্থ পতির সাথে যুক্ত হয়ে রবি, তুঙ্গ ক্ষেত্রে রবির সাথে যুক্ত, এটা রাজযোগ। তিনিও অসাধারণ গাইতেন, স্বরলিপিও বানাতেন, সমস্ত কিছু জানতেন। আর সঙ্গীতের রস আস্বাদন করার গ্রহ, অর্থাৎ সেই প্রেম, পুজো, এই ধরনের যে পর্বগুলো করে গেছেন, ইটারনাল লাভ, ন্যাচারাল লাভ, মানুষের দুঃখর মধ্যে পেনিট্রেট করে তাকে বুঝিয়ে দেওয়া, একটা সমাজকে সংস্কার করা, জীবকে শিক্ষা দেওয়া, প্রতি মুহূর্তে করে গেছেন। ভগবানের কথাও তিনি বলেছেন, তিনি জ্যোতিষের কথা বলেছেন, আকাশ ভরা সূর্য তারা, সেটা কি জ্যোতিষের বাইরে? কিন্তু গান গাওয়ার সময় গানটা চোখ বুজে গাই, তার ভাবনা কোনোদিনই ভাবিনি। একমাত্র পশ্চিমবঙ্গে দেবব্রত বিশ্বাস তার ছাত্রছাত্রীদের গানের মানে আগে শেখাতেন, তারপরে গান শেখাতেন। আর এখনকার দিদিমণিরা গানটা তোল, গান শেখানোর ব্যাপার না, তুই গানটা তুলে আন, মানে গান বই থেকে তুলে হারমোনিয়ামে নিয়ে আসবে, তারপরে সেই কাকের মতো যে স্বর, সেই স্বর দিয়ে মানুষের কাছে পৌঁছাবে। সেটা হবে না, কারণ লগ্নে তার চন্দ্র ছিল। চন্দ্র হচ্ছে ফিল তৈরি করে, অনুভব। সেই অনুভব শক্তির গ্রহ বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করেছে। এরকম যোগী সাধারণ মানুষের হয় না সাধারণত। তিনি তো মহাপুরুষ, ঈশ্বর স্বয়ং বলতে পারেন, দেহ ধারণ করেছেন। কারণ এক জীবনে ওই লেখা, মানে আপনার তৃষ্ণা পেয়েছে, আপনি যদি সমুদ্রটা গোটা খেয়ে ফেলেন, সেটা কি সম্ভব? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সম্ভব। তার কারণটা হচ্ছে তার লেখা পড়ে শেষ করতে কয়েকশো কোটি জনই জন্মগ্রহণ করতে হবে, মানে উদ্ধার তো পরের কথা। রবীন্দ্রনাথের গান তো অনেকেই গান, দেখবেন বাচ্চা বাচ্চারা গায় আমরা সবাই রাজা, এবং অনেক গার্জিয়ান আছে বোদ্ধা বিজ্ঞ রবীন্দ্রনাথ সম্পর্কে, তারা এই শিশুগুলোকে বলেন যে ওই গানটা ছোটদের গান। বড় যিনি বলছেন আর কি, তাকে জিজ্ঞাসা করবেন তো আমরা সবাই রাজা, রাজার রাজত্বে, তার ভাব সম্প্রসারণ করতে, তার এক্সপ্লেইনটা। বুড়ো লোকেরাই তো পড়াশোনা করে তার মানে উদ্ধার করতে পারবে না, শিশু কি করে মানে উদ্ধার করবে? আলোচনায় ফিরবো, চোখ রাখুন এই অসাধারণ অনুষ্ঠানে। কারণ চোখ আমাদের রাখতে হবে, যে ভরসাটা তৈরি হয়ে গেছে, যে প্রাপ্তিটা দিয়ে দিনের পর দিন তিনি খিদেটা বাড়িয়ে চলেছেন, সেই খিদেটা কি সহজে মেটে? তবে হ্যাঁ, সেই জায়গায় আমরা সাধারণরা যেখানে আটকে আছি, যেখানে শুধু নিয়ে যাচ্ছি, সেটা একটা স্তর। তার থেকে অতিক্রম করার মানসিকতা যারা দৃঢ়চেতাভাবে পৌঁছাতে পারছেন, অর্থাৎ আমরা শিখতে চাই কি আছে এই শাস্ত্রের মধ্যে, যা পণ্ডিতজি এতটাই দক্ষতার সাথে বলতে পারছেন। তাহলে চতুর্থ মঙ্গল স্ত্রীহানি হয়েছে, এটা সত্য কথা, এটা তো একদম ইতিহাস, তো ইতিহাস বলছে তার স্ত্রীহানি আগে হয়েছে। তাহলে মাঙ্গলিক আছে ওনার, গ্রহের বাইরে নয়, চতুর্থ মঙ্গল। আর পঞ্চমে তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতি পুত্র শোকও হয়েছে একদম। তাহলে এই দুটো তো সূত্রের সাথে মিলে গেল। তাহলে ওনার রাশি চক্রটা জ্যোতিষের বাইরে কোথায় গেল? আর পঞ্চমপতি লগ্নে সেই প্রতিভা, সেই মেধা, সেটা হাজার কোটিতে একজনের হয়তো আসবে। আর কোনো দিন শনি বসে আছে ষষ্ঠে, ঈশ্বর অনুভূতি তার কাছে চিরকাল লেখার মাধ্যমে ছিল। চন্দন, কপালে টিপ, হোম করা, ঢাক বাজিয়ে কালী পুজো করা কোনোদিন করেননি, কিন্তু
বিশ্বগ্রাস, বিশ্বর মানুষের কাছে তার অ্যাকসেপ্টেন্স আছে। ধর্মের কথা তো তিনি বলে গেলেন, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এই অবাগা দেশে জ্ঞানের আলো কানো। ধর্ম কি সেটা বুঝিয়েছেন তো, বোঝেননি? বাউলঙ্গের গান, ব্রহ্মসঙ্গীত কি করেননি? তার সব কিছুর মধ্যেই কিন্তু ধর্মটা রয়েছে, কিন্তু ধর্মের ডিরেক্ট আচার। এই যারা কামাখ্যা, তারা বিট, বড়তান্ত্রিক, নেড়াপোড়া হোম এগুলোতে বিশ্বাসী, বা উনি বিদগ্ধ মানুষ, উনি তো বলতে পারতেন ওরে তোরা গান না গিয়ে তোরা ব্ল্যাক ম্যাজিক কর। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলতেন, এত সাবজেক্ট করেছেন তো, বলতেন ওরা তোরা গান গাস না রবীন্দ্রসঙ্গীত, তোরা রবীন্দ্রনাথের ভাবনা নিস না, তোরা ব্ল্যাক ম্যাজিক কর, অনেক মুক্তি পাবি। তখন বলছে ধুলা মন্দিরে, বলছে না ওরে মুক্তি ওদের মুক্তি, কোথায় পাবি মুক্তি? ধুলা মন্দিরে বলেছেন তিনি এই কথা, মুক্তি কোথাও নাই, কর্মের মাধ্যমে আছে, ঈশ্বরের প্রেরণা প্রেরিত দূত তিনি। তাহলে তার রাশিচক্র অ্যানালিসিসটা বুঝতে পারলেন? জ্যোতিষ যারা ছাত্র, জ্যোতিষ যারা বুঝতে চান, তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটা সকলে নিতেই পারবে না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে পঞ্চমে তুঙ্গক্ষেত্রে বৃহস্পতি আর চতুর্থে মঙ্গল স্ত্রীহানি আর পুত্র শোক থেকে কিন্তু রক্ষা করেননি ঈশ্বর, প্রারব্ধ কর্মের ফল ভোগ করিয়েছেন। ব্যতিক্রম কি হতে পারত? এখানেও তো প্রশ্ন আসতে পারে। অর্থাৎ যেটা ঘটমান, যেটা নির্দেশিত, তাকে কি সো কল্ড রেমিডিয়াল প্রসেস, প্রতিকার কোনোভাবে রক্ষা করতে পারত? কি বলছেন পণ্ডিতজি? এই জায়গাটায় তো কনফিউশন রয়েছে, বারে বারে সচেতন করতে চান পণ্ডিতজি। প্রথম প্রশ্ন হচ্ছে, জটক বিচার করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয় নাই, তাহলে মাঙ্গলিক টু মাঙ্গলিক ম্যারেজ হলে এই শোক তাকে বহন করতে হতো না, ওটা একটি কারণ, সেটা গ্রহের দুর্বিপাক। একদম। এইবার প্রতিকারের কথাটা, তা তিনি যেহেতু ব্রাহ্ম ছিলেন, ঠিক একেবারে ডিরেক্টলি হিন্দু ধর্ম সাকার মূর্তি এর উপাসনা করতেন না, তা তার প্রতিকারের বিধানও তিনি নেননি। সেখানেও গ্রহের ফের, কিন্তু শোক তিনি বহন করেছেন, তার সেই শক্তি রয়েছে। ভাবতে অবাক লাগে যে মানুষটা, মানে অবাক কিছু না, জেনে গেলে তখন বোধহয় এটা একদম স্থির চিত্তে বিশ্বাসটা আরো মজবুত হয়। যে মানুষটি, আমি পণ্ডিতজির কথাই বলছি, পণ্ডিত শ্রী অর্পণ, একাধারে তার কাছে বেরিয়ে আসছে সাহিত্যের কথা, রবীন্দ্র অনুরাগের কথা, ঠিক তেমন সেই মানুষটার কাছেই বিজ্ঞানের, ফিজিক্সের কথা বেরিয়ে আসছে এবং সেই লসগুলো তিনি তুলে ধরছেন। তারই সাথে কখনো সঙ্গীতের কথা তুলে আনছেন, তারই সাথে তার প্রেমটা বেরিয়ে আসছে। যিনি পারেন তিনি বোধহয় এইভাবেই পারেন। আজকে রেনবো প্রোডাকশন গ্রুপের যে সাংগীতিক প্রয়াস, সেখানেও সেই কর্মকাণ্ডে তার ভূমিকা আসতে চাইব, কিন্তু তার আগে রেনবো প্রোডাকশন গ্রুপ একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটায় প্ল্যাটফর্ম কথার মানে কি, একটি মঞ্চ যেখানে দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন সবাই দাঁড়াতে পারে, যেমন শিয়ালদা, সেরকম হাওড়া, ঠিক সেরকম রেইনবো প্রোডাকশন গ্রুপ একটি প্ল্যাটফর্ম, হাওড়ার থেকেও বড় প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রচুর উদীয়মান নবাগত সঙ্গীত শিল্পী তার ক্যারিয়ার তৈরি করতে পারে, গ্রুমিং করতে পারে, রিহার্সালের ব্যবস্থা আছে এবং সঙ্গীতের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়। অর্থাৎ সে স্টেজ শো যাতে করতে পারে, তার প্রচার বাড়ে, তার পরিচিতি বাড়ে, তার প্রতিভার বিকাশ হয়, সমস্ত দায়িত্ব নেবে রেইনবো প্রোডাকশন গ্রুপ। তার প্রতি বৃহস্পতিবার 9:25 সৃষ্টি প্লাসে চোখ রাখুন এই গান তোমার আমার, আর প্রতি রবিবার 10:15 রাখুন সুর সুরভি। একাধিক সারা রাজ্যের বুকের সমস্ত শিল্পীদের সমাহার, উদীয়মান শিল্পীরা গান করতে পারেন, ডিটেল ফোন নাম্বারে দেওয়া আছে। এছাড়া যে জিনিসটি, সেই জিনিসটা বুঝতে হবে খুব ভালো করে, যে ইউটিউবটাকে ফলো আপ করবেন, সৃষ্টি টিভি এই গান তোমার আমার সার্চ করবেন, সমস্ত শিল্পীদের নিজেদের টিআরপি দেখতে পারবেন। আপনারাও এখানে অংশগ্রহণ করে ধন্য হন এবং কেরিয়ার তৈরি করুন। সঙ্গীত যেটা কেরিয়ার তৈরি হতে পারে, তৈরি করতে পারে, রেইনবো প্রোডাকশন গ্রুপ সেই পথটা আপনাকে দেখাবে। প্রমাণিত সত্য, এটা একেবারেই প্রমাণিত সত্য।
যারা সেই রস আস্বাদন করেছেন তারা এই কথার মর্মার্থ বুঝবেন এবং সহমত হবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের সহমত হতে হবে সময়ের সাথে, অনেকক্ষণ রক্তচক্ষু কিন্তু দেখিয়ে যাচ্ছে। কাজেই আজ বিদায়, আগামীতে দেখা। ভালো থাকুন সবাই, নমস্কার।